গত সোমবার দ্বিতীয় বর্ষের সিনিয়র রেসিডেন্টের পোস্টিং অর্ডার সামনে আসে। সেখানে দেখা যায় দেবাশিস হালদার, অনিকেত মাহাতো এবং সাইফুল্লাহ নাইয়ার যে পোস্টিং সেটা তারা যেটা চেয়েছিল অর্থাৎ মেধা তালিকায় যা ছিল সেই অনুযায়ী পোস্টিংটা পাল্টে যায় ফাইনাল লিস্টে। কেন এমন হলো একেবারে আপনাদের দেখাচ্ছি যে পরে যে ফাইনাল লিস্টটা বেরিয়েছে, চিকিৎসকরা যে ফাইনাল লিস্ট আমাদের সামনে তুলে ধরেছেন সেই ছবি রেখেছি আপনাদের সামনে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর অনিকেত মাহাতো। ডক্টর মাহাতো, শুরুতেই আপনার কাছে আসবো এই জায়গা থেকে যে আপনারা পুরোটাই কেন প্রতিহিংসা বলছেন? রাজ্য সরকার নির্দিষ্ট করে বললে স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে যে একেবারে নিয়ম মেনে পোস্টিং হয়েছে, কোথায় প্রতিহিংসা দেখছে? না, প্রতিহিংসার যে জায়গাটা প্রথমত বলার সেটা হচ্ছে যে আমরা এসআর সিনিয়র রেসিডেন্ট কারা, যে আমরা যখন নিট পিজি পরীক্ষা দিয়ে যখন আমরা কলেজে অ্যাডমিশন নিই, যে কোনো স্পেশালিস্ট বিভাগে পরীক্ষার জন্য বা পড়াশোনার জন্য আসি, তখন আমাদের সুনির্দিষ্টভাবে 3 বছরের বন্ডের সাইন করতে হয়। এই বন্ডে পরিষ্কার বলা থাকে এই বন্ডটাকে রাজ্য সরকার ব্যবহার করে সিনিয়র রেসিডেন্টশিপ হিসেবে। তাহলে এই সিনিয়র রেসিডেন্টশিপে যাওয়ার জন্য সুনির্দিষ্ট গাইডলাইন বা সুনির্দিষ্ট ফর্মুলা এসওপি 2023 সালের স্বাস্থ্য ভবনের নির্দেশিকাতে পরিষ্কারভাবে বলা আছে। কি বলা আছে? যে মেরিট বেসড কাউন্সেলিং হবে, সেই কাউন্সেলিংয়ের মাধ্যমে তোমাকে চয়েস দেওয়া হবে। স্বাস্থ্য ভবন দেখবে তার এই ধরনের স্পেশালিস্ট চিকিৎসকদের জেলা হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ, পেরিফেরির মেডিকেল কলেজে কোথায় কোথায় যাওয়ার প্রয়োজন আছে, সেই প্রয়োজন অনুসারে তারা ভ্যাকেন্সি লিস্ট দেবে। সেই লিস্ট অনুযায়ী আমরা যে শূন্যপদ থাকবে সেই শূন্যপদে আমরা অ্যাপ্লিকেশন কাউন্সেলিংয়ে যাব, সেই কাউন্সেলিংয়ের মাধ্যমে যে চয়েস হবে সেই চয়েসে তার পোস্টিং হবে। এই স্বচ্ছ প্রক্রিয়া সবটাই মানা হয়েছিল। লিগ্যাল মেরিট বেসড, মেরিট লিস্ট থেকে শুরু করে ভ্যাকেন্সি লিস্ট সব কিছু স্বাস্থ্য ভবন সুন্দর করেছে। এবার যখন জয়নিংয়ের প্রশ্ন আসছে যে কোন দিন থেকে তোমার বন্ড শুরু হবে, কোন দিন থেকে তুমি কাজে যোগ দেবে, সেই দিন যখন রেজাল্ট বেরোনোর প্রশ্ন এলো তখন দেখা গেল দেবাশিস দার হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে গাজল, আমার ক্ষেত্রে আরজিকর মেডিকেল কলেজ থেকে রায়গঞ্জ, আসফাকুল্লার ক্ষেত্রে পুরুলিয়া। আপনি প্রথমে পেয়েছিলেন আরজিকর মেডিকেল কলেজ মেধা তালিকা অনুযায়ী। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এইটা কেন করা হলো? এই প্রশ্নের উত্তর যখন আমরা চাইতে গেলাম, কিন্তু ডক্টর মাহাতো বিভিন্ন সময় আমরা দেখেছি, শুধু আরজিকর আন্দোলনের সময় নয়, তার পরবর্তী সময়ও, বন্যার সময় থেকে শুরু করে বিভিন্ন সময় আপনারা জেলায় জেলায় ছুটে গেছেন হাসপাতালে চিকিৎসা করাতে। যদি রায়গঞ্জে যেতে হয় সমস্যা আছে? বিন্দুমাত্র সমস্যা নেই। আমরা তো পরিষ্কারভাবে যে কথাটা রেখেছি যে তাহলে আপনি মেরিট বেসড যে স্বচ্ছ কাউন্সেলিং প্রক্রিয়া এটা করলেন কেন? আপনি যদি প্রথমেই বলে দিতে পারেন আমার ছাগল আমি মাথায় কাটবো না লেজে কাটবো, আমার ব্যাপার, আমি তোমাকে যেখানে পাঠাবো তুমি সেখানে যাবে, প্রথমে বলে দিলেই পরিষ্কার হয়ে যেত। তাহলে আসছি স্যার, আপনি বলবেন। তাহলে যে প্রশ্নটা হচ্ছে যে প্রশাসনিক বিষয়ের জায়গা থেকেই যখন স্পেশাল সেক্রেটারি সুদেশনা ম্যাডামকে আমরা জিজ্ঞাসা করছি, ম্যাডাম এর কারণ কি, লজিক কি, তিনি কি বলছেন যে কনফিডেন্সিয়াল গভর্নমেন্ট অর্ডার, সেই অর্ডারের বেসিসে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছে করেছি। তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে? নিগম স্যার, চিফ সেক্রেটারি মমতা ব্যানার্জি। তাহলে কোন জায়গা থেকে আর সুনির্দিষ্ট উত্তর কি লাগবে? যে প্রশ্ন আপনি প্রথম করেছিলেন যে রাজনৈতিক প্রতিহিংসা কেন বলছো, তাহলে দেখুন 871 জনের পোস্টিং বেরিয়েছে আমাদের ব্যাচ থেকে, 778 জনের পোস্টিং বেরিয়েছে আমাদের সিনিয়র ব্যাচ থেকে। তাহলে সেখান থেকে 2 জন আর 778 থেকে 1 জন। এই ছাড়া গোটা 1600 জনের মধ্যে রাজ্য স্বাস্থ্য ভবন থেকে শুরু করে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থা আমি নির্দিষ্টভাবে ভাস্করদার কাছে আসবো। যে প্রশ্ন অনিকেত মাহাতো, যে প্রশ্ন আসফাকুল্লাহ নাইয়ার তুলছেন, যে প্রশ্ন দেবাশিস হালদার তুলছেন, এই 3 জন চিকিৎসক যে প্রশ্ন তুলছেন যে 1600 জনের নাম রয়েছে তার মধ্যে শুধু 3 জনেরই কেন? আমাদের মধ্যে কি এমন স্পেশালিস্ট এবিলিটি আছে? আমি স্যার এবিলিটিটা জানতে চাই। স্যার আপনারা যে রায়গঞ্জে কেন জানে? আরে বাংলার মানুষও জানে স্পেশালিস্ট আমার পার্টিদের আপনি বলুন না। আমি সবাইকে বিরত করছি। একটু ভাস্করদাকে শুনে একটু ধৈর্য ধরুন। আমি জানি না যে উনাদের বিরুদ্ধে এমন কি, উনাদের বিরুদ্ধে প্রতিহিংসা করতে হবে কারণ কি? আপনারা এমন কি করেছেন যে প্রতিহিংসার মতন? আর আপনাদের স্যাট জানেন, স্যাট আপনারা চলে যান ট্রান্সফার। না, আপনি ভুল করছেন, আপনি আবার বিভ্রান্ত করছেন। প্রশাসনিক বিষয় সার্ভিসের জায়গা। আরে বাবা, প্রশাসনিক বিষয় জায়গা, তাহলে আপনারা সার্ভিসের জায়গায় আপনি যান। আমরা আপনারা এমন কেউ না যে রাজ্য সরকার আপনাদের বিরুদ্ধে প্রতিহিংসা করে আপনাদের কাছে আমি সবাইকে বিরত করছি, কারোর কথা শোনা যাচ্ছে না। এই আর্যকর আন্দোলন নিয়ে গোটা দেশ তোলপাড় হয়ে গেছে এবং আপনি বলছেন না কিছু নয়, কিছু তো নয়। তাহলে ডক্টর আসফাকুল্লাহ নাইয়ার বাড়িতে হঠাৎ করে পুলিশ চলে গেল কেন? বেছে বেছে শুধু 3 জনেরই পোস্টিংটা উল্টে গেল কেন, বদলে গেল কেন?
ভাস্করদা, না, একদম তারা মনে করছে তাদের আন্দোলন হবে দুটো প্রশ্ন। এটা আপনার এই আন্দোলনের সবাই ছিল, তিনজন কেন সাধারণ মানুষ ছিল, কাউন্সেলিং করার কি দরকার ছিল? বিরুদ্ধে কোনো রকম এই নিয়ে যদি প্রতিহিংসা হবে, সুস্পষ্ট বক্তব্য থাকে তাহলে আপনি রাখুন। রাজ্য আর সরকার এই আপনাদের ছাড়া বিরুদ্ধে প্রতিহিংসা কোনো করেনি। রকমের কোনো বিভ্রান্তিকর মন্তব্য এই বিষয়টা আপনার যদি কাছ থেকে আমি আশা করি না। প্রশাসনিক বিষয় হয়, আরে এই প্রশাসনের সম্পূর্ণ অধিকার আছে, এটা কি বেআইনি? আপনি বলুন এটা কি বেআইনি? হ্যাঁ, কি উত্তর দিন। আমি ডক্টর ভবনাথ চৌধুরীর কাছে আসবো। ডক্টর চৌধুরী, এখানে ভাস্করদা রয়েছে, তিনি বলছেন যে এটা বেআইনি নয়, এটা সরকার চাইলে করতে পারে। ডক্টর চৌধুরী, একটু ওনাকে বলতে দিন, শোনা যাচ্ছে না, কিচ্ছু শুনতে পাবেন না, উনি দূরে রয়েছেন, প্লিজ একটু শুনুন। হ্যাঁ, আচ্ছা, না আসলে আমরা তো দেখেই যাচ্ছি সরকারের তরফ থেকে বলতে চাইছেন যে তারা যা করবেন সেটাই সরকারি আইন। আসলে আমাদের যা ধারণা সরকারের সংবিধান এবং সরকার যেভাবে চলার কথা, সরকার একটা নিশ্চয়ই নিয়মনীতি তৈরি করতে পারেন। সেই নিয়মনীতি তৈরি করার পরে সরকার তার যে আইনসভা আছে সেখানে পাশ করতে পারেন। সেই নিয়ম তৈরি করার পর সেই নিয়মকে মেনে চলার দায়িত্ব যেমন দেশের নাগরিকদের থাকে, সেরকমভাবে সরকারেরও থাকে। সরকার আইন তৈরি করার পরে সরকার বলবেন আমি আইনটা মানবো না, দেশের মানুষ মানবে, এটা যেমন হয় না, ঠিক সেরকমই যেখানে কাউন্সিলিং করা হলো, আমি দিচ্ছি, বলছি আমি প্রমাণ দিচ্ছি আপনাকে, 778 জনকে পরিষ্কার করে দেন এই কাউন্সিলিংটা কিভাবে হয় এবং তারপর ফাইনাল লিস্ট কিভাবে বেরোয়, যে ক্ষেত্রে এই বদলটা হয়েছে বলে এতগুলো প্রশ্ন সামনে আসছে। হ্যাঁ, ডক্টর তমনাশ চৌধুরী, সংক্ষেপে। আমি দুটো একটি এসওপি আছে, অর্থাৎ সরকারের ঘোষিত একটি নিয়ম আছে যে এসআরদেরকে কিভাবে পোস্টিং হবে। আমাদের রাজ্যে কোনো পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট পাস করলে তাকে 3 বছর বন্ডে থাকতে হয় এবং এই বন্ড না করতে চাইলে তাকে 30 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হয়। তো যারা এই বন্ডটা অ্যাকসেপ্ট করবে, প্রথম বছর তারা মেডিকেল কলেজে থাকবে, পরের 2 বছর তারা জেলা এবং সাব ডিভিশন হাসপাতালে কাজ করবে। প্রথম বছর যে মেডিকেল কলেজ আছে সেটা সিলেকশন হবে তার নির্দিষ্ট সাবজেক্ট, যেমন অনিকেত মাহাতোর অ্যানাস্থেশিয়া, আশফাকুল্লাহ নাইয়ার ইএনটি, সেই সাবজেক্টের কোন কোন কলেজে ভ্যাকেন্সি আছে, কোন কোন কলেজে কটি এসআর নেওয়া হবে, তার র্যাঙ্ক অনুযায়ী ইউনিভার্সিটিতে সেই যে নম্বর পেয়েছে সেই নম্বরের তালিকায় শুনে নিন নম্বরের তালিকায় যারা চিকিৎসক, আমার মনে হয় আজকে এই মুহূর্তে তাদের বক্তব্যটা শোনাটা খুব জরুরি, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। একটু শুনে নিই ডক্টর তমনাশ চৌধুরী বলছেন, তারপর আসবো। হ্যাঁ, বলুন ডক্টর চৌধুরী। এক একজনকে ডাকা হয়, যার যে সেই ইএনটি সাবজেক্টে যে প্রথম যে সবার ওপরে আছে তাকে প্রথমে ডাকা হয়, তুমি কোন কলেজে যাবে, সমস্ত ভ্যাকেন্সি আছে, সে একটা জায়গা চয়েস করবে। এটা করতে করতে যখন আশফাকুল্লাহ নাইয়ার সুযোগ আসে, তাকে যেমন ডেকে স্বাস্থ্য ভবনের আধিকারিকরা জিজ্ঞাসা করেন দেখো এর মধ্যে এইগুলি খালি আছে, সে তার থেকে চয়েস করেছিল যে সে আরামবাগ মেডিকেল কলেজে যাবে, কারণ তার র্যাঙ্কে সেটা সে পাচ্ছিল। কিন্তু সেটা দেখা গেল ঠিক একই রকমভাবে অনিকেত মাহাতো তার র্যাঙ্ক অনুযায়ী অ্যানাস্থেশিয়া সাবজেক্টে সে আরজিকর মেডিকেল কলেজ পেয়েছিল। একইভাবে দেবাশিস হালদার তার র্যাঙ্ক অনুযায়ী সে হাওড়া হাসপাতাল পেয়েছিল অ্যানাস্থেশিয়ায়। কিন্তু যখন অর্ডার বেরোলো দেখা গেল 778 তাহলে কেন বদলে গেল? যেটা মেধা তালিকা অনুযায়ী হলো, তাহলে এই অর্ডারটা হলো কি করে? একদম এই জায়গা থেকে আমি ঝিলন চলে যাই, আমাদের প্রতিনিধি রয়েছে স্বাস্থ্য দপ্তরের কি বক্তব্য, কারণ এই যে পোস্টিং নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, আশফাকুল্লাহ নাইয়ার, অনিকেত মাহাতো এবং দেবাশিস হালদার, মেধা তালিকা অনুযায়ী তারা প্রথমে তাদের কলেজগুলো ঠিক করে দেন, কিন্তু তারপরেই দেখা যায় হাসপাতাল বদলে যায়। সরকারের তরফ থেকে কি বক্তব্য ঝিলম, জানাও আমাদের। একদম স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে নিয়ম কোনোভাবে মানা হয়নি, এই অভিযোগ যেটা করা হচ্ছে এটা সর্বৈব মিথ্যে। তারা অবশ্যই নিয়ম মেনেছেন। এখানে কাউন্সেলিং যা হয়েছিল তার পরবর্তীতে যেখানে যেমন চাহিদা অনুযায়ী সেইভাবে প্লেসিং করা হয়েছে এবং এ নিয়ে যারা এই সিনিয়র রেসিডেন্ট যারা অভিযোগ জমা দিয়েছে, লিখিতভাবে অভিযোগ জমা দিয়েছে, তারা যদি গ্রিভেন্স রিড্রেসাল সেলে এই অভিযোগ জমা দেয়, সেখানে গ্রিভেন্স রিড্রেসাল সেলে অবশ্যই সেই বিষয় নিয়ে আলোচনা হয়ে যারা অভিযোগ করছে তাদেরকে ব্যাখ্যা দেওয়া হবে এবং পরিস্থিতি অনুযায়ী সেইভাবে সামাল দেওয়ার চেষ্টা করা হবে। তবে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আরেক অংশের বক্তব্য এমন আছে যে এই জটিলতা এড়িয়ে যাওয়া যেত এবং কাউন্সেলিংয়ের সময় যে জায়গা ভ্যাকেন্সি দেখা গিয়েছিল সেই জায়গাতে পোস্টিং দেওয়ার যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটা পরিবর্তন সরকার অবশ্যই করতে পারে,
কিন্তু একবার করে দেওয়ার পর সেইটাই ফাইনাল লিস্টে রাখা উচিত ছিল। তবে কেন হয়েছে এই চূড়ান্ত এই যে লিস্টে যে পরিবর্তন হলো, তার মধ্যে স্বাস্থ্য দপ্তরের ব্যাখ্যা হচ্ছে যে সরকার যেখানে প্রয়োজন মনে করেছে, যেখানে এই বিশেষজ্ঞদের দরকার মনে করেছে, সেই জায়গায় তাদেরকে প্লেসিং করেছে। কাউন্সেলিংয়ের সময় একটা পরিস্থিতি ছিল, কিন্তু তারপরে পরিস্থিতি পরিবর্তিত হয়, ফলে সেই কারণে সেই পোস্টিং হয়েছে। তবে তারা খোলা মনে সব আলোচনা করতে চান। অভিযোগ জমা পড়েছে, গ্রিভেন্স রিড্রেসাল সেলে অভিযোগ জমা পড়লে সেখানে অবশ্যই আলোচনা হবে এবং সমাধান খুঁজে বের করা হবে। একদম আলোচনা হবে, একদম ভাস্করদা এখানেই আসবো, আলোচনা হবে, সমাধান বের করা হবে। কিন্তু চাইলেই কি বিতর্কটা এড়ানো যেত না? আমরা দেখেছি চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে মাঝরাতে ডিগ্রি বিতর্কে কিভাবে পুলিশ চলে যায়। সুতরাং এখানে অভিযোগ ছিল, আপনারা এই লোকের সঙ্গে এক করে অভিযোগ ছিল, ডিগ্রি নিয়ে বিতর্ক ছিল, আইজন স্বাস্থ্য দপ্তর রয়েছে, আপনি বোধহয় ভুলে গেছেন সেই সময় স্বাস্থ্য দপ্তর রয়েছে, স্বাস্থ্য দপ্তর থেকে পাঠাতেই পারতেন, জানতেই পারতেন, পুলিশ চলে গেল। আপনি এখন অর্ডারের প্রসঙ্গে আছেন। একটু ভাস্করদাকে বলতে দিতে হবে, একটু ভাস্করদাকে বলতে দিতে। ভাস্করদা, এই বিতর্কটা কেন এড়ানো গেল না? এই জটিলতাটা আনার খুব দরকার ছিল কি? আরে একটা অর্ডারকে প্রশাসনিক একটা অর্ডারকে ওনারা অপোজ করছেন, তার জন্য গ্রিভান্সে গেছেন, কিন্তু এর সাথে সাথে প্রতিহিংসা বা ইত্যাদি শব্দ কিন্তু হাসপাতালে করার ক্ষেত্রে প্রশাসনের অধিকার আছে। চিফ সেক্রেটারির উপরে আমি বলছি যে শুনুন, আরজি করে যে বোনটি আমাদের চলে গেল তাকে তো তার সঙ্গে কি সম্পর্ক আছে? তারা কেন তিনজন আন্দোলন করেনি? তোমরাই আন্দোলন করেছো, আর কি আন্দোলন করছি না? তাহলে কেন তিনজন বলো, আর কি আছে? আপনি বলুন। আরে এটা প্রতিহিংসা মনে করছো কেন? হাজার হাজার আন্দোলন করছে, রাজ্য সরকার প্রতিহিংসা যখন মাঝরাতে চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশ পৌঁছে যায়, যখন মাত্র 3 জনকেই বেছে বেছে মেধার ভিত্তিতে যে লিস্ট, যে সুযোগ তাদের দেয়া হয়, তার মাঝখানে এতটা সময়ের পরও যখন ফাইনাল লিস্টে আবার সেটা চেঞ্জ হয়ে যায়, তখন এই সন্দেহের জায়গাটা তৈরি হয়। সুমানদা, দেখো, যে রাজ্যে আমরা তো দেখেছি একটা কার্টুন আঁকলে মানুষকে জেলে যেতে হয়, এই পশ্চিমবঙ্গ হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ। সেখানে অনিকেত মাহাতোদের আইন বহির্ভূত অন্য জায়গায় ট্রান্সফার করবে কারণ আরজি কর আন্দোলনের সঙ্গে ওরা জড়িত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারাই আঙুল তুলবে তাদের বিরুদ্ধে সরকার ভিন্ডিকটিভ হবে। আমি সবাইকে এখানে বিরত করছি এই কারণে, ডক্টর চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন কিন্তু দূরের থেকে রয়েছেন, প্লিজ ওনার মাঝখানে কেউ বলবেন না, আমার অনুরোধ রইল। ডক্টর চৌধুরী, আমরা মনে করছি এই বেছে বেছে 3 জন, আশফাকুল্লাহ নাইয়া, দেবাশিস হালদার এবং অনিকেত মাহাতো কে, তাদের মুখ আজকে সারা রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ চেনেন। তারা জুনিয়র ডাক্তার আন্দোলন এবং এই অভয়ার নৃশংস হত্যার প্রতিবাদে তারা রাস্তায় আছে। তাই বেছে বেছে যখন 1600 জনের মধ্যে 3 জনকে এরকম করা হয়, তখন আমাদের বুঝতে অসুবিধা হয় না যে কোথাও একটা আমরা যখন দেখি সুবর্ণ গোস্বামীকে এমন একটি হাসপাতালে ট্রান্সফার করা হয়, দার্জিলিংয়ের যে হাসপাতালটি তার যে পজিশন তার থেকে নিচু স্তরে, সে দার্জিলিংয়ে ইতিমধ্যেই কয়েক বছর কাজ করে এসেছে, এ সত্ত্বেও একটি হাসপাতাল দার্জিলিং টিবি হাসপাতালে পোস্টিং করা হয়। সরকারের নিশ্চয়ই সেই অধিকার আছে বলে মনে হয়, কিন্তু দেখা যায় যে সুবর্ণ গোস্বামী সেই হাসপাতালে 2014 সালের পরে কোনো রোগী ভর্তি হয় না। 3 জন মাত্র কর্মচারী, 2 জন গ্রুপ স্টাফ, 1 জন চিকিৎসক সুবর্ণ, যেখানে ডাক্তার গোস্বামী একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সরকার তার ইচ্ছা অনুযায়ী দিতেই পারে, কিন্তু এটা মনে হয় যে কোথাও একটা সরকারের গায়ে কাঁটা দিচ্ছে,
তাই সেই কাঁটা তোলার জন্য তারা এদের উপরে ছড়ি চালানোর চেষ্টা করছে। আমরা এটাকে প্রতিহিংসা বলেই মনে করছি। একদমই নয়। সুবর্ণ গোস্বামীর হাসপাতালে 2014 সালের পর রোগী ভর্তি হয় না। একটা কথা সুপারিনটেনডেন্ট করা হয়েছে যে কেন করা হয়েছে? সুবর্ণ গোস্বামী আন্দোলন করেছে বলে। আজ অনিকেত মাহাতো আন্দোলন করে বলে তাকে দায়ী করা হবে। তোমার সময় তো এসেছিলাম, একটু ভাস্কর দাকে বলতে দিন। আচ্ছা ভাস্কর আমাকে বলতে বলেছে, ভাই আমরা ভাস্কর আমাকে বলতে বলেছে। ওনার রিঅ্যাকশনটাও তো আমাদের সমানভাবে নেওয়া প্রয়োজন। আমি একটা কথা বলছি, উনাদের একটা সরকারি অর্ডারের বিরুদ্ধে উনাদের প্রতিবাদ, ঠিক আছে, এবং এটা মনে করছেন যে ওনারা মনে করছে প্রতিহিংসা। দেখুন আরজিকর আন্দোলনের সময় বহু হাজার লক্ষ মানুষ ছিলেন, তারা তাদের সঙ্গে যদি কথা ওঠে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেই মানুষগুলো কিন্তু আজ অব্দি বিচার পাননি। আরজিকর আন্দোলনের সেই অভয়া কিন্তু আজ অব্দি বিচার পায়নি। বিচার পায়নি কিন্তু না, আপনি বলছেন আরজিকরের ঘটনা, নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় গোটা দেশ গর্জে ওঠে। একইভাবে তারা লক্ষ লক্ষ মানুষ রাস্তায় এসে দাঁড়ায়, দেখিয়ে দেয় শিরদাঁড়ার জোর কাকে বলে। এখানে আমি ডক্টর অনিকেত মাহাতোর কাছে আসবো। সেই দিন থেকে আপনারা যে দাবি করে আসছেন, হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন থেকে শুরু করে নিয়োগের স্বচ্ছতা, আবার তো সেই আপনাদের নিয়োগের ক্ষেত্রে মেধার লিস্ট, তারপরে যে ফাইনাল লিস্ট বদলে গেল, যে জায়গাটা হাসপাতাল পরিবর্তন হয়ে গেল, একইভাবে তো সেই দাবিটাই জোরালো হয়ে আসছে। সেক্ষেত্রে এইবার আপনারা কি সিদ্ধান্ত নিতে চলেছেন, কিভাবে ভাবছেন? এই জায়গাটা অত্যন্ত খুব সুস্পষ্ট এবং পরিষ্কার। আমরা আন্দোলনের সময় থেকেই যে দাবি রেখেছিলাম যে রোগী পরিষেবা এবং হসপিটালের যে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো, যেগুলো একটা জায়গায় উন্নত হওয়া প্রয়োজন বলে আমরা মনে করেছিলাম। আমরা চেয়েছিলাম যে পেরিফেরি থেকে যে মানুষটা আসবে চিকিৎসার জন্য, যেখানে চিকিৎসার অপ্রতুলতা আছে, তাকে যেন নানান কনসিকুয়েন্সের মধ্য দিয়ে পরিশান বা হ্যারাসমেন্টের শিকার না হতে হয়। সে যে সমস্যা নিয়ে আসবে সেই জায়গায় যেন যেতে পারে, পৌঁছাতে পারে, সুষ্ঠু পরিষেবা পেতে পারে। এই জন্য আমরা বেড মনিটর ভ্যাকেন্সি সিস্টেম চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম এই যে যত ওষুধপত্র থেকে শুরু করে যাবতীয় তার সুব্যবস্থা চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম একটা সুন্দর স্বাস্থ্য পরিকাঠামো এবং স্বচ্ছতার জায়গা বজায় থাক সমস্ত নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায়। তাই এক মিনিট স্যার বলিনি, তাহলে হচ্ছে যে প্রশ্নটা হচ্ছিল যে এই যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হলো, স্যার যেভাবে যে জায়গাটা আনতে চাইছেন যে স্বচ্ছতা কি নেই, স্বচ্ছতা আছে, হয়েছিল কাউন্সিলিং, কিন্তু যে প্রশ্নটা একটু শুনলে ভালো হবে স্যার। তাহলে হচ্ছে যে এইটা তো আমরা করতেই চেয়েছিলাম এবং হয়েও ছিল, কিন্তু তারপর দেখা যাচ্ছে যখন নিয়োগ দেওয়ার প্রশ্ন আসছে তখন দেখা যাচ্ছে আশফাকুল্লাহ নায়া, তখন দেখা যাচ্ছে অনিকেত মাহাতো, তখন দেবাশিস হালদার। আপনাদের গ্রামে গঞ্জে যেখানে পাঠাবেন আমাদের যেতে বিন্দুমাত্র সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা যে দাবি তুলেছিলাম যে জিডিএমও রিক্রুটমেন্ট আপনি করুন, পিএসসি বিপিএসসিতে কেন হবে না, সিস্টার রিক্রুটমেন্ট, আজ সিস্টার রিক্রুটমেন্টের যদি তালিকা দেখেন যে শূন্য পদ, তার তালিকা 18,000-এর কাছাকাছি, 23,000-এর কাছাকাছি জিডিএমও রিক্রুটমেন্টের শূন্য ব্যবস্থা আছে। তাহলে 5 বছরে আপনারা কি করলেন? এই জায়গা থেকে যে প্রতিবাদের জায়গা, প্রতিবাদের শহর, আন্দোলনের মাধ্যমে যে নাগরিক সমাজের নিজেরা বললেন যে সরকারের কাছে দাবিগুলো করেছেন, আজকে কিভাবে অবহেলিত করতে চাইছেন, তার আজকের সঙ্গে তার পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আবার সবাই মিলে নয়, এক এক করে আসবো, সুমনদা আসবো, ভাস্করদা বলে নিক, এক এক করে আসবো। দেখুন উনি যে কথাগুলো বললেন যে পরিকাঠামোর উন্নয়নের কথা সকলেই মেনে নেবেন, আমি বলছি এই জটিলতাটা কি এড়ানো যেত না? তার মধ্যে আপনার এই ট্রান্সফারটা থেকে আপনাদের দাবিগুলোতে, তার দাবিগুলো কি কোনো এফেক্টেড হচ্ছে? না না, আমাদের দাবি যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আমি তো আন্দোলনটা করব, আমি তো চাই শোনা যাচ্ছে না। আমি কথা বলছেন কেন? আরে থামবেন, আপনি থামবেন, আপনি থামবেন না, আপনি আমাদের প্লিজ এক সদস্যকে আপনাদের সবাই একটা ঘুরে যাচ্ছে, কেউ বলতে পারবেন না, এভাবে সবার মাঝখানে বললে কেউ বলতে পারবে না। ডক্টর মাহতো, একটাই বক্তব্য হচ্ছে যে 3 জন 16 জনের মধ্যে 3 জনের যে সঙ্গে যে এই ঘটনাটা ঘটলো, এর সুস্পষ্ট ব্যাখ্যা স্বাস্থ্য ভবনকে দিতে হবে এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে দিতে হবে। এটা বাংলার মানুষ জানতে চাইছে। আমার একটাই শুধু লাইন, সুপ্রিম কোর্ট বলেছিল আরজিকর মামলায় যারা যুক্ত ছাত্ররা রয়েছে তাদের বিরুদ্ধে কোনো এই ধরনের নেগেটিভ পদক্ষেপ নেওয়া যাবে না। আমি চাইবো সরকার নিয়ে হাইকোর্টে গেল। ডক্টর চৌধুরী দূরে রয়েছেন, ডক্টর চৌধুরী কিভাবে তারা পাশে থাকছেন এই 3 জন চিকিৎসকের, আমরা একটু শুনে নিই। ডক্টর চৌধুরী প্লিজ একটু, উনি দূরে রয়েছেন, প্রথম থেকে এক কথা বলতে হচ্ছে। ডক্টর চৌধুরী
কেউ কেউ বলার চেষ্টা করছে যে ওরা নাকি কলকাতা শহরের বাইরে যেতে চায় না। তো আরামবাগ জায়গাটা কবে কলকাতা শহর হলো? সেখানে তো আশফাকুল্লাহ নাইয়া পেয়েছিল। আসল কথাটা হচ্ছে কলকাতা থেকে যেতে চায় না, এই কথাটা ঘোরাবার জন্য বলা হচ্ছে, এবং ঘুরিয়ে দেখা যাচ্ছে প্রত্যন্ত এলাকায় যে মানুষরা থাকে তাদের অসম্মান করা হচ্ছে। আমরা তাই মনে করি এটা সিস্টেমটা, যেখানে তুমি কাউন্সিলিং করছো, নিজে সিলেকশন করছো, সেটাকে তুমি মানছো না, এটার আপত্তি। এখানে কে কলকাতায় পেয়েছে আর কে আরামবাগ পেয়েছে সেটা বিবেচনা নয়। আরামবাগে আশফাকুল্লাহ নাইয়া পেয়েছে, সেটা কি কলকাতা শহর? সেটা তো একটা 82 কিলোমিটার দূরে। বলছেন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, রাজ্য সরকার তারপর গোটা বিষয়টা খতিয়ে দেখবেন বলছেন, দেখিয়ে ব্যাখ্যাও দেবেন বলেছেন। সুতরাং কি ব্যাখ্যা দেয় রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে।